আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের এক অংশ শেয়ার করব বলতে পারেন। একটু বুঝিয়ে বলি যে আমার জন্মটা যেখানে, আমার গ্রামের বাড়ি, আমার ছোটবেলা, আমার শৈশব কৈশোর যেখানে কেটেছে, যে জায়গাগুলোকে ঘিরে কেটেছে, সেই জায়গাটাতে সেই জায়গাটা আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। সেই জায়গাটাতে আমার অনেক সুখের দুঃখের অনেক 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 স্মৃতি লুকিয়ে রয়েছে। সো দুঃখের যতটা স্মৃতি লুকিয়ে রয়েছে তার চেয়ে বেশি সুখের স্মৃতিগুলোকে আমি খুঁজে পাই এই জায়গাটাতে। সো মানে অসাধারণ একটা প্রশান্তি পাই। আমার বাসা বলে নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার সাথে থাকেন, ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন যে আসলে জায়গাটা এত সুন্দর এবং এত মনোরম যে যে কারোর দৃষ্টি কেড়ে নেবে, যে কারোর মন মুগ্ধ করে দেবে। আমার বাসা থেকে শুরু করে যে জায়গাটাতে আমি সব সময় খেলাধুলা করতাম, ছোট থেকে বড় হওয়া, বেড়ে ওঠা, বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটানো, ছোটবেলার যে স্মৃতিগুলো, বিভিন্ন ধরনের স্মৃতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে আমার বাসার সামনের টুকু, শুধু বাসার সামনের জায়গাটুকু, পুরো গ্রাম দেখানো সম্ভব হচ্ছে না আমার আজকে, জাস্ট আমার বাসার সামনের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। আজকে আমি ঈদের ছুটিতে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। এটা আমার বাবার বাসা, আমার বাপ দাদার ভিটা বলতে পারেন। ছোটবেলা থেকে এই জায়গাগুলোতে আমি সবসময় বিচরণ করেছি। অনেক মায়া মাখানো স্মৃতি এখানে আমার আছে। যদিও আমার ছোটবেলার সেই দৃশ্যপটটা এখন খুঁজে পাই না, সেরকম আর এখন নেই, কিন্তু তারপরেও খুঁজে দেখলে না, যেহেতু ছোট থেকে বড় হয়েছে, অনেক স্মৃতি এখনো যেন চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, ইস, সেই দিনটাতে যদি আবার ফেরত যেতে পারতাম, যদি ফিরে যাওয়া যেত সেই ছোটবেলার কৈশোরের শৈশবের সেই দিনগুলোতে, আবার হারিয়ে যেতাম সেই আনন্দ মাখা সময়টাতে। সো গ্রাম একটা এমন জিনিস, বিশেষ করে যেখানে যেই গ্রামেই বড় হয়েছে, যেই গ্রামে বেড়ে উঠেছে, যেখানেই তাদের বাপদাদার জমি ভিটা, সেখানে এমন একটা মায়া মমতা কাজ করে না, সেখানে মনে হয় যে মায়া মমতা মিলেমিশে একাকার হয়ে যে গ্রামের স্নেহধারাটা আঁকড়ে ধরে। আজকে আমি আমার বাড়ির সামনে পুকুর, আপনারা দেখলেন বাড়ির সামনে পুকুরের সামনে একটা উঁচু জমি বা ভিটা বলে আমাদের এদিকে, ভিটা আছে। সো চারিদিকে নিচু জমি, যেগুলো ধান হয়, বছরে একবারই শুধু ধান হয়, অন্য ফসল খুবই কম হয়। কারণ বছরে একবার ধান হওয়ার পরে বন্যা চলে আসে, এই জমিগুলো খুব নিচু জমি, বন্যা চলে আসে, অন্য কোনো ফসল হয় না, তেমন খুবই কম। ভাগ্যবশত যদি এক আধবার কোনো ফসল হয়। তবে আমি এখন, যেহেতু আমি কুরবানি ঈদের ছুটিতে বাসায় আসছি, এটা হচ্ছে 2024 সাল। সো 2024 সালের এটা হচ্ছে জুন মাস, ধান কাটাকাটি শেষ, একদম পুরা বিল ফাঁকা, দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে। সো আমার বাড়ির সামনেটা আমার খুবই ভালো লাগে, আশা করি অনেকের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা পরিবেশ, আর বাতাস হলে তো কোনো কথাই নেই। বিকালবেলা, পড়ন্ত বিকালে বাতাস হলে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয় না, কি বলবো আপনাদেরকে। যদি আপনারা থাকতেন, অনুভব করতে পারতেন, তাহলে বুঝতে পারতেন।
আশা করি যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে অনেকের বা গ্রামে থাকেন, তারা এই দৃশ্যগুলোকে হরধরে উপলব্ধি করেন। প্রায়শই তারা অনুভব করেন, হারিয়ে যান প্রশান্তির ছায়াতলে। সো এটা হচ্ছে আমাদের পুকুর। এইবার তো প্রচন্ড খরার কারণে হচ্ছে পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো যে এখানে আমরা ঈদের ছুটিতে আসলে ওভাবে তো এসে সময় কাটানো হয় না, তারপরেও এসেছি। সো এই যে আমার বাড়ির সামনে এই ভিটাটা, এখানে আরো কিছু সবজি গাছ লাগানো হয়েছে, তবে আমি মেইনলি বলতে চাই লেবুর গাছ। আসলে কৃষি অফিসের সহায়তায় কিছু লেবু গাছ হচ্ছে কৃষকদেরকে দেন তারা, যাদের বাড়ির সামনে অনেকখানি জায়গা আছে, যারা অনেক গাছ লাগাতে পারবে সেই অনুযায়ী তারা বিভিন্ন ধরনের গাছ দিয়ে থাকেন। সো আমার আব্বু একজন কৃষক মানুষ। এটাতে আমি লজ্জাবোধ কখনোই করি না, কারণ একজন কৃষক ছাড়া কিন্তু সরকারি চাকরিজীবী, একজন কৃষক ছাড়া সরকারি চাকরিজীবী টিকে থাকা খুবই মুশকিল। সো একজন সরকারি চাকরিজীবীকে টিকে থাকতে হলে একজন কৃষকের প্রয়োজন। সো আমি গর্ববোধ করি যে আমার বাবা কৃষক। তো যাই হোক, কৃষি অফিস থেকে প্রায় 100টা গাছ দিয়েছেন, প্রায় বললে ভুল হবে, 100টাই গাছ দিয়েছেন লেবু গাছ। এটাকে কাগজি লেবু বলছে। সো এই লেবু গাছগুলো আমাদের পুকুরের চারিপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে লাগানোর জন্য আমার আব্বু নিয়ে আসছে। আর সেই সাথে আরো কিছু সবজি রয়েছে, সবজি গাছগুলো লাগিয়েছে। আমি বলবো লেবু গাছের ওসিলায় ওরা আজকে একটু যত্ন পাচ্ছে। সো আমরা সবাই যেহেতু এক জায়গায় হয়েছি, সব গাছগুলোরই যত্ন নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে কিছু যে শাক, যেটাকে ডাঁটা বলা হয়, নরম ডাঁটা, তরকারি ঝোলের সাথে খাওয়া যায়, শাকের গাছ লাগানো হয়েছে, লাউয়ের গাছ আছে, আরো অনেক কিছুর গাছ আছে। সো আমার বাচ্চারা তো ঈদের ছুটিতে এসে ওরা মাটির সাথে যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। আমিও নিষেধ করতেছি না, কারণ শহরে তো ওভাবে মাটির সংস্পর্শে আসা সম্ভব হয় না, মাটি নেই বললেই চলে, যদিও আছে সেটাতে তো আর কখনো ওভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। সো গ্রাম মানেই মাটি, মাটি মানেই গ্রাম, গ্রামের মাটি, মাটির মানুষ, গ্রামের মানুষ। সো আমার বাচ্চারা মাটি নিয়ে খুব আনন্দের সাথে খেলতেছে, খুবই এনজয় করতেছে, ওরা খুব মজা করতেছে। সো আমি ওদেরকে ছেড়ে দিয়ে রেখেছি, তোমরা যত খুশি খেলাধুলা করো। একটা সময় গোসল করে উঠিয়ে নিলাম, ঠিক হয়ে গেল। কিন্তু শহরে তো মাটির ছোঁয়া ওভাবে কোথাও পাওয়া যায় না, হয় না, হয়ে ওঠে না। আর শহরের মানুষদের সময়ই নেই। একটা গাছ লাগানোর জন্য যে মাটি প্রয়োজন সেটাকে কিনে নিতে হয়। সো ওই জায়গাটাতে খুব কষ্ট লাগে যে গ্রামে কত মাটি, কত মাটি, কত জায়গায় কত মাটি, মানে মাটি আর মাটি, গ্রাম মানেই মাটি, মাটি মানেই গ্রাম। সো আর শহরে একটা গাছ লাগানোর জন্য 10 মুঠো মাটি লাগবে, সে মাটিটাকেও কিনতে হচ্ছে বা কারোর কাছ থেকে চাইতে হচ্ছে, তবেই পাওয়া যাচ্ছে। এরই নাম শহর, এরই নাম গ্রাম। সো এখানে আমরা কিছু সবজি লাগিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকগুলো লেবুর গাছ, বললামই তো 100টা লেবুর গাছ প্রায়। সো লেবুর গাছগুলোকে লাগিয়ে দিয়েছি। এখানে আছে লাউয়ের গাছ, আমি আপনাদেরকে দেখাই, লাউ আছে, ধরে আছে লাউ। আর একটা কথা না বললেই নয় যে এটা হচ্ছে আপনার, এই গ্রামটা অনেকে জানতে ইচ্ছে হতে পারে যে এই গ্রামটা কোন গ্রাম। গ্রামের একাংশ দেখে কখনোই বোঝা সম্ভব না যে এই গ্রামটা কোন গ্রাম।
সহজে বোঝা যাবে না। সো আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর থানার আমরাইল গ্রাম। আর আমি যে বিলটা দেখাচ্ছি, মানে যে বিলটার পাশে আমার বাড়ি এবং যে বিলটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে, সেই বিলটার নাম হচ্ছে হরম বিল বা হরমবিলা, এই নামেই পরিচিত এবং এই নামেই সবাই এই বিলটাকে চেনে। সো হরমবিলার বিল বললে এক নামে সবাই চিনবে, যে যারা চিনে তারা চিনবে যে হ্যাঁ এই বিলটার কথাই বলা হচ্ছে। সো আমাদের এই লাউ গাছে অনেকগুলো লাউ ধরছে, অনেকগুলো জালি আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচন্ড খরার কারণে গাছপালা শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে একদম খটখটা। এই যে হরম বিলাটা অনেক দিন থেকে কিন্তু হরম বিলের যে নিচের অংশটা শুকায় না কখনো। সো এই বছর একেবারে শুকাইয়া কাঠফাটা হয়ে গেছে, একদম নিচ পর্যন্ত শুকনা। যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন উপর থেকে, নিচের দিকটা সম্ভব হলে কখনো আমি আপনাদেরকে পুরো বিলটা মানে নিচের দিকটাতে গিয়ে দেখাবো, সম্ভব হলে আমি চেষ্টা করব। সো গ্রামে আসলে গাছগাছালি লাগাতে আমার কিন্তু খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে আমার। আর কোন একটা গাছ লাগিয়ে যাই, পরের বার এসে দেখি গাছটা কত বড় হয়েছে, ফুল আসছে নাকি ফল আসছে নাকি, এই যে একটা আনন্দ আকাঙ্ক্ষা আমাকে খুবই প্রশান্তি দেয়। সো 100টা গাছ লাগাতে হবে, লেবু গাছ, এবং লাগিয়ে সেটার প্রদর্শনী দেখাতে হয় কৃষি অফিসারদেরকে। সো এটা হচ্ছে আমাদের পুকুরের চারিপাশে আপনার ওটা পাহাড়ি যেটা বলি আমরা, পাহাড়ি বলি, চারিপাশে যে ঘেরার জায়গাটা, উঁচু জায়গাটা, সেটাকে আমরা পাহাড়ি বলি। এবং পুকুরের সামনেই আমাদের ভিটা আছে। সো সেই ভিটাটাতেই আমরা প্রায় বেশিরভাগ লেবু গাছ লাগাবো, এবং পাহাড়ি দিয়েও লাগাবো, এবং বাড়ির সামনে কিছু জায়গা আছে সেখানেও লাগাবো। প্রচন্ড খরার কারণে মাটি শক্ত হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছিল আমার আব্বুর গাছগুলো লাগাতে, মানে মাটিগুলো খুঁড়তে খুব কষ্ট হচ্ছিল। তিনি একাই গাছগুলো লাগিয়েছেন। আমরা সবাই অবশ্য হেল্প করেছি, আমার বোন ছিল, আমার আম্মা ছিল, আমার ভাই, আমি, আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে, সবাই যতটুকু সম্ভব যে যতটুকু পেরেছে হেল্প করেছে আমার আব্বুকে গাছগুলো লাগানোর জন্য, পানি নিয়ে আসার জন্য। এবং সবাই আমরা একটা দুটা করে গাছ জমিতে রোপণ করেছি। সো আমি যেখানে থাকি সেখানে অনেক মানুষই হয়তো গ্রাম দেখার সুযোগ হয় না। শহরের অনেক মানুষেরই হয়তো বা গ্রামে আসে, গ্রামে বাড়ি আছে, ঈদের ছুটিতে হলেও একবার হলেও গ্রামে আসে। আবার অনেকের এমন আছে গ্রামে বাড়ি আছে হয়তো, কিন্তু আত্মীয় স্বজন নেই, তাই আর আসা হলো না, আসা হয় না। আবার অনেকের হয়তো দেখা যাচ্ছে যে গ্রামে কেউ নেই, শহরেই সবকিছু, তারা তো গ্রাম দেখতে পায় না। সো এরকম আমাকে কেউ বলেছে, আমার আশেপাশের আপনজন কেউ বলেছে যে আপনাদের গ্রামটা একটু সুযোগ হলে মানে দেখতে যাইতাম, বা যদি দেখতে পেতাম ভালো লাগতো। তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করে দিলাম। সো এই ভিডিওটা করতেছি যারা গ্রাম পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, সবুজ পছন্দ করেন, সবুজের স্নিগ্ধতায় হারিয়ে যেতে চান, সো তাদের জন্য ভিডিওটা। আমার এখন আরো একটা কথা মনে পড়ে যাচ্ছে, যে প্রশান্তি পেতে চাও প্রকৃতির মাঝে হারিয়ে যাও, প্রশান্তি পেতে চাও সবুজের মাঝে হারিয়ে যাও, শান্তি খুঁজে পাবে। সো আমি যখন এখানে ছোটবেলা থেকে আমার প্রকৃতিটা খুব ভালো লাগতো। আমি শৈশবে কৈশোরে আমার ভালো লাগার সময়গুলোতে, খারাপ লাগার সময়গুলোতেও আমি প্রকৃতির পাশে এসে দাঁড়াতাম, ওদেরকে দেখতাম, ওদের সাথে কথা বলতাম, আমার মনের সুখ দুঃখগুলোকে শেয়ার করতাম। আমি অনেকটা স্বস্তি পেতাম, মনে হতো যে বুকের উপর থেকে অনেকটা পাথরটা নেমে গেল,
হালকা হয়ে গেলাম, বা সুখের বিষয়গুলোতে আরো বেশি আনন্দ পাই আমি তাদের সাথে কথা বলে। আমার মনে হয় যে আমার গাছগুলো, আমার আশেপাশে থাকা গাছগুলো, আমার লাগানো গাছগুলো না আমার সাথে কথা বলে। আমার মনে হয় তারা ইশারাতে আমার সাথে কথা বলে। বাতাসে যখন তাদের পাতা নড়ে আমি অনুভব করি তারা বোধহয় আমাকে হ্যাঁ অথবা না কিছু একটা বলছে। তাদের কথা বোঝার চেষ্টা করি, ভালো লাগে আমার। আপনারাও চেষ্টা করবেন, ভালো লাগবে। এবং যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সবাই জানেন যে প্রকৃতি তাদের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলে। আর মানে এত সুন্দর সজীব নিঃশ্বাস গ্রামে আসলে মানে কখনো কখনো এমন হয় যে মানসিক অশান্তিতে থাকেন বা হতাশাগ্রস্ত বা ডিপ্রেশনে যাচ্ছেন, একটা দীর্ঘ নিঃশ্বাস, স্বস্তির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেও না মানুষ অনেকটা হালকা হয়। কিন্তু চার দেয়ালের মাঝখানে যদি মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসটা খুব একটা বুকের ভিতরটা হালকা করে না। কিন্তু গ্রামীণ পরিবেশে এই প্রকৃতির মাঝে একটা নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, ভিতর থেকে নিয়ে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, দেখবেন যে বুকের ভিতরটা 90% ফাঁকা হয়ে গেছে। আপনি অনেকটাই স্বস্তি বোধ করছেন, শান্তি পাচ্ছেন, অনেক হালকা হয়ে গেছেন। সো আজকে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হলো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি, যার কারণে কথাগুলো শেয়ার করলাম আর কি। গ্রামের প্রকৃতি সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন যারা গ্রামের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছেন। যদিও গ্রামে একাধারে থাকলে প্রকৃতি অনুভবের চেয়ে কষ্টটাই বেশি, কেননা গ্রামের মানুষের জীবনধারায় অনেক কষ্ট। যারা দূর থেকে আমরা ঘুরতে আসি, বেড়াতে আসি, তারা সুখ অনুভব করি, বাট যদি একটু বেশি দিন থাকেন, মানে এককভাবে থাকতে যান, তখনই বুঝবেন যে গ্রামীণ জীবনধারাটা আসলে যতটা সুখের তার চেয়ে বেশি কষ্টের। আমরা ঘুরতে আসি 6 মাস বছরে একবার, তখন হয়তো মনে হয় যে না, কত সুন্দর গ্রাম, কত সুন্দর দৃশ্য, কত স্বস্তি, কত শান্তি। কিন্তু এককভাবে থাকতে গেলে কিন্তু ওইটা অনুভব করার সময় নেই গ্রামীণ মানুষের। তারপরেও সারাদিন কাজ শেষে একটু প্রকৃতি। তবে এই গ্রামের মানুষগুলোকে শহরে নিয়ে যে রাখেন, তারা কিন্তু থাকতে পারবে না, তাদের কষ্ট হবে, তাদের মানিয়ে নিতে অনেক সময় লেগে যাবে। সো শহরের মানুষকে যদি গ্রামে নিয়ে আসেন, তাদের মানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, তাদের কষ্ট হবে না, সহজেই সাবলীলভাবে তারা মিলিয়ে যেতে পারবে, মানিয়ে নিতে পারবে। গ্রামীণ স্নিগ্ধধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশাই করি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টে জানাবেন যে আসলে প্রকৃতিটা কেমন লেগেছে। আমার কোথাও কোনো ভুল আছে নাকি। আপনাদের পরামর্শ আমার অনেক কাজে লাগবে। আশা করি আপনারা আমাকে সুপরামর্শ দিয়ে উপকৃত করবেন এবং আমার পাশেই থাকবেন। আর এটা হচ্ছে পার্ট 20। এখন এই সবজিগুলোর পাশাপাশি আমরা এখন এই যে পাটের বীজটা আমরা আব্বু ছড়িয়ে দিচ্ছে, এই সবজিগুলো উঠবে, উঠে শেষ হওয়ার সময় দেখা যাবে পাটের বীজগুলো আবার পাটগুলো হয়ে গেল, তখন এই শাকগুলো শেষ হবে আর পাটগুলো খাওয়ার মানে মৌসুম হয়ে যাবে বা খাওয়ার সময় হয়ে যাবে, তখন পাটের শাকগুলো আবার হবে।
সো পাটের শাকগুলো আবার উঠে আসার শেষ সময়ের দিকে আবার অন্য কোনো শাকের বীজ লাগিয়ে দিলে বা সবজির বীজ লাগিয়ে দিলে হয়ে যাবে। তো লেবু গাছগুলো লাগানো শেষ, পানি দেওয়াও শেষ। এই জমিতে এখন হচ্ছে পানি দিয়ে পাটের বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে বেশি বেশি দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম আরো সবুজ প্রকৃতি নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন ছিল সেটাও জানাবেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।